ঈদ মোবারক। আমন্ত্রণ ঈদের বিশেষ আয়োজন আপন ফ্যামিলি মার্ট ঈদ আড্ডায়। আমাদের আজকের আড্ডায় আমাদের সাথে আছেন দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান দেশ গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক বিধিয়া অমৃত খান এবং আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির সম্মানীয় গবেষণা পরিচালক জনাব ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমাদের সাথে আমাদের আজকের ঈদ আড্ডায় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মোয়াজ্জেম ভাই এবং বিদ্যাপা, আমরা আজকের এই আলোচনা আমরা তো মূলত এই বিজনেস আওয়ারে অর্থনীতির অনেক কঠিন আলোচনা করি, সেখানে আপনারা কথা বলেন। আজকে আসলে আমরা সেই ফরম্যাটে না, যে একটু অন্যভাবে, অর্থাৎ ঈদের যে ঈদ আড্ডায় মানে আপনাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং ব্যবসা বাণিজ্য এইসব কথাগুলো আমরা শুনতে চাই। প্রথমে বিদ্যাপা আপনার কাছেই আসতে চাই। আপনি তো যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন, 2005 সালে দেশে ফিরে আসলেন এবং এসে আইন পেশায় যুক্ত হলেন, সেখানেও কিছুদিন কাজ করলেন, কিন্তু তারপরে আবার আপনি মানে গার্মেন্টস ব্যবসায়, অর্থাৎ আপনাদের যে ব্যবসা সেই ব্যবসায় যুক্ত হলেন। এটি কেন, মানে এই যুক্ত হওয়ার কারণটা যদি বলেন। আসসালামু আলাইকুম। আমি ল পড়েছি, আই এম এ ব্যারিস্টার এট ল। আমি বাংলাদেশে ফেরত এসে, যেটা আপনি বলেছেন, ব্যারিস্টার রফিকুল হক আঙ্কেলের চেম্বারে আমি কিছুদিন কাজও করেছি, অলমোস্ট 1 বছর। তারপর দেখলাম যে অনেক সকালবেলা উঠতে হয়, তখন আমি বেশি সকালে উঠতাম না। উনি বলতো 7টার সময় চেম্বারে ঢুকবা, পড়াশোনা করবা, তারপর আমরা প্রিপেয়ার্ড হয়ে কোর্টে যাব। তো ওটা মানে ছিল যে 6টার সময় ঘুম থেকে উঠতে হবে, আর অনেক পড়াশোনা। আমি আসলে বেশি পড়াশোনা পছন্দ করি না, তো ভাবলাম যে আর কোর্টের পরিবেশটা আসলে আমার খুব খায়নি, কারণ আমি ইউকেতে কিছুদিন কাজ করেছিলাম, মিনি প্রিভিলেজ করেছিলাম। তো ওখানকার পরিবেশ আর বাংলাদেশে এসে পরিবেশটা আমার মনে হচ্ছিল যে ঠিক এরকম হচ্ছে না। আর প্লাস বাবার ব্যবসার প্রতি একটা টান ছিল, কারণ আপনি জানেন আমার বাবা 1998-এ মারা গেছেন। তো ফেরত এসে সবসময় একটা ফ্যামিলির প্রতি আমার একটা লঙ্গিং ছিল, যে না, আমি আমার ফ্যামিলির সাথেই থাকবো, ফ্যামিলি ব্যবসা করব। তো আস্তে আস্তে ওই ট্রানজিশনটা আমার হয়ে গেল। আমি আইনের কাজটা বাদ দিয়ে আই ওয়েন্ট টু মাই ওন ফ্যামিলি বিজনেস, এবং তখন থেকে এখন পর্যন্ত ওখানেই আছি। একটু মোয়াজ্জেমের কাছে আসতে চাই। মোয়াজ্জেম ভাই, আপনি আমরা সবসময় আসলে আপনার কাছে অর্থনীতির কঠিন কথা শুনি, আজকে একটু আপনার ব্যক্তিগত জীবনের কথা শুনতে চাই। আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা এবং যখন আপনি কর্মজীবনে প্রবেশ করলেন সেই সময়টার সেই গল্পগুলো যদি একটু বলতেন। আমার লাইফটা বলতে পারেন কিছুটা পানসে টাইপ। এই কারণে বললাম যে ওই যে আছে না, ভালো ছেলেদের লাইফ মোটামুটি একই লাইন মতো হয়, খালি পড়াশোনা বোঝে, ক্লাসে ফার্স্ট হওয়া বোঝে এবং সেগুলোর ভিতরে সবকিছু খোঁজে তারা। তা আমার লাইফটা অনেকটাই, সারা জীবন আসলে ক্লাসে ভালো ছাত্র ছিলাম, তো সেটার একটা প্রেশার ছিল সবসময় ভালো করা, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা, সেটাও একটা প্রেশার তৈরি করেছে। পরবর্তীকালে ইউনিভার্সিটি লাইফে যখন ঢুকেছি, তখনও বিভিন্ন জায়গায় চান্স পেয়ে একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম, কোথায় ঢুকবো এরকম অবস্থা। অ্যাপ্লাইড ফিজিক্সে চান্স পেয়েছি, বুয়েট ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছি, ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে চান্স পেয়েছি। আমার ফ্যামিলি একটু দ্বিধান্বিত হয়ে গিয়েছিল যে কোথায় পড়বে। তখন একজন আমাকে বুদ্ধি দিল যে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সহজ যেটা সেটাতে যাওয়া। তো সহজ বলে সবাই সাজেশন দিল ইকোনমিক্সে পড়ো। ইকোনমিক্সে ঢুকলাম। পরে যেটা বুঝলাম যে ভালো হবার জন্য আসলে সহজ কোনো রাস্তা নেই, সব রাস্তায় সমান বন্ধুর এবং সমান চ্যালেঞ্জিং। তো ইকোনমিক্সে পড়াশোনা করে পরবর্তীকালে যেটা করেছি, পিএইচডি করেছি জাপানে। পিএইচডি করে দেশে ফিরে এসেও সেই একই দ্বন্দ্ব, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান যেখানে অ্যাপ্লাই করছি হয়ে যাচ্ছে, তখন আমার বন্ধু বান্ধবরা আমার উপরে খেপে গেল যে তোর জন্য আমাদের চাকরি হচ্ছে না। তখন আমি ওগুলো বাদ দিলাম, ফলে রিসার্চ লাইনে পড়ে এসেছি। তো ফলে সেই থেকে প্রায় 20-25 বছর হয়ে গেল এই রিসার্চ লাইনে আছি, এনজয় করছি আমার লাইফ, আমি এনজয় করছি খুবই। এই যে দীর্ঘ সময় ধরে আপনি গবেষণা করছেন, এই লম্বা সময়ের মধ্যে আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে কি পরিবর্তন এসেছে? ব্যাপক পরিবর্তন। আমি খেয়াল করতে পারি, যখন আমি 2002-3 সালের দিকে কাজ করতাম, আমি একটা ভালো উদাহরণ দিই যেটা বিদ্যাপের সাথে মিলবে। ওই সময় আমরা গবেষণা করতাম এরকম যে গার্মেন্টস সেক্টর অর্থনীতিতে কি কন্ট্রিবিউট করছে, এটা নিয়ে গবেষণা করতাম, যে এটা এমপ্লয়মেন্টে কতটুকু কন্ট্রিবিউট করছে, এটা এক্সপোর্টে কতটুকু কন্ট্রিবিউট করছে, এটা রিজার্ভে কতটুকু কন্ট্রিবিউট করছে, এরকম বিষয় ছিল। তো
তো বুঝতে পারছেন যে খুব সিম্পল টাইপের ইকোনমিক অ্যানালাইসিস সে সময়ই, ওই সময় ওটাই ছিল বাংলাদেশের মেইন স্ট্রিম অ্যানালাইসিস। কিন্তু সেই জায়গা থেকে এখন যদি আমি উল্টো দিকে তাকাই এবং ওভার টাইম যেভাবে গার্মেন্টস খাত নিয়ে আমার গবেষণার জায়গাগুলো দেখি, তাহলে এর ভিতরে এসছে হলো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস আসছে, এর ভিতরে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আসছে গার্মেন্টস কারকে, এর মধ্যে আসছে হলো ইনসেন্টিভ স্ট্রাকচার কিভাবে আরো ঠিক করা যায় সেটা এসছে, কিভাবে আরো বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসতে পারে গার্মেন্টস সেক্টরে সেটা এসছে। এই যে দেখেন গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ যত ইকোনমি কমপ্লিকেটেড হয়েছে, যত ইকোনমির ভিতরে ডাইভার্সিফিকেশন প্রয়োজন হয়েছে, তত আমাদের রিসার্চের এরিয়াগুলো ব্রডেন হয়েছে। সুতরাং এই এখন এসে যখন তাকাই যে তখন মনে হয় যে হ্যাঁ, কিভাবে আমাদের গার্মেন্টস সেক্টরের রিলেটেড গবেষণাগুলোই গভর্নমেন্টের পলিসি সাজেশনে কাজে লেগেছে, সেক্টরের প্রমোশনের জন্য আমাদের কাজে লেগেছে এবং এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। এখন আর সেই ইকোনমিতে কি কন্ট্রিবিউশন করছে কারণ এটা এখন বলারও প্রয়োজন হয় না, এখন সকলেই এক বাক্যে স্বীকার করেন গার্মেন্টস সেক্টরের কন্ট্রিবিউশন কতটুকু। কিন্তু সেই শুরুর দিকে ওই সময় সকলের ভিতরে ওটা দরকার ছিল, হ্যাঁ কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে, কিন্তু এখন আর সেই তথ্য চাচ্ছে না। এই যে গ্র্যাজুয়ালি ইকোনমি ডাইভার্সিফাইড হয়ে যাওয়া, অর্থনীতির ভিতরে আরো জটিল পরিস্থিতি আসা, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্টস আসা, পলিসিগুলোর ইফেক্টিভনেস দেখা না দেখা, এই জিনিসগুলো ধীরে 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 এর মাধ্যমে গড়ে উঠেই আমাদের রিসার্চগুলো এগিয়েছে ওভার টাইম। একটু বিডিআর কাছে আসতে চাই। বিডিআর, আপনার বাবা নুরুল কাদের, তিনি 1977-এ বাংলাদেশের এই ব্যবসা অর্থাৎ বিশেষ করে গার্মেন্টস শিল্পকে যে এগিয়ে নেওয়ার জন্য বা প্রথম আমরা বলতে পারি যে তিনি স্বপ্ন দেখেছেন এবং তিনি সেখান থেকে আমরা জানি যে 130 জন ফ্রেশ গ্র্যাজুয়েটকে কোরিয়াতে প্রশিক্ষণের জন্য পাঠালেন। তাদেরকে নিয়ে এসে আবার প্রশিক্ষণ শেষে দেশে এসে তাদেরকে দিয়ে মানে দেশ গার্মেন্টস প্রতিষ্ঠা করলেন। এই যে গল্পটা, এই গল্পটা যদি বলতেন, এরপরে এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা নিয়ে যদি একটু বলেন। এই গল্পটা তো অনেক আগে বাস্তবায়ন হয়ে গেছে যদি আমরা ওইভাবে চিন্তা করি যে উনি আসলে একটু ব্যাক এন্ড হিস্ট্রিতে যদি আমি যাই, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট এস্টাবলিশমেন্ট সেক্রেটারি অফ দ্য মুজিবনগর সরকার এবং যুদ্ধর টাইমে উনি প্রাইভেট সেক্টরে আসার আগে উনি কিন্তু একজন সিএসপি অফিসার ছিলেন। উনি যখন যুদ্ধ লাগে উনি পাবনার ডিসি ছিল এবং 17টা খণ্ডযুদ্ধ লড়ে উনি পাবনাকে প্রথম স্বাধীন এলাকা করেছিল এবং তারপরে ওনারা রোড করে বাই রোড ক্রস করে কলকাতায় চলে যান এবং কলকাতায় যে অফিসটা স্থাপন করে ওনারা মুজিবনগর সরকার, তাজউদ্দিন আহমেদের সাথে। সো মাই ফাদার প্লেড আ হিউজ রোল ইন দ্য লিবারেশন অফ দ্য কান্ট্রি, যেটা অনেক সময় মিস হয়ে যায়। অনেকে ওনার যুদ্ধর সাইডের গল্পগুলো বলে একটা মুক্তিযোদ্ধা হিসাবে, আবার অনেকে ওনার গার্মেন্টস সেক্টরটা, গার্মেন্টসের সাইডটা জানে। তো উনি 1975-এ হি রিজাইন্ড ফ্রম দ্য গভর্নমেন্ট সার্ভিসেস অ্যান্ড হি মুভ টু দ্য প্রাইভেট সেক্টর। এবং ওনার এই দেশের জন্য করা, আমার কোম্পানির নামও দেশ গার্মেন্টস, দেশ গ্রুপ অফ কোম্পানিজ। তো উনি একটা সাংঘাতিক পেট্রিয়ট ছিলেন, উনি সাংঘাতিকভাবে দেশপ্রেমিক ছিলেন এবং যুদ্ধের সময় উনি যখন দেখেছে যে যুদ্ধের পরে দেশে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই বা কর্মস্থান নেই বা এতগুলা মানুষ আছে, কোথায় কাজ করবে। এবং আমার আব্বা প্রথম থেকেই মহিলাদের প্রতি উইমেন্স রাইট, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে উনি একটা খুব স্ট্রং জায়গায় ছিল। কারণ আমার দাদার সাইডের ফ্যামিলিতে, আমার বাবার সাইডের ফ্যামিলিতে মহিলারা খুব স্ট্রং। দে আর আর্কিটেক্টস, প্রথম পাইলট বাংলাদেশে অফ আ কমার্শিয়াল এয়ারলাইন আমার ফ্যামিলি থেকে। তো এখানে উইমেন আর ভেরি এম্পাওয়ার্ড, উইমেন হ্যাড এ ভেরি বিগ ভয়েস। আমার দাদিও খুব স্ট্রং ছিলেন। তো এইটার থেকে কিন্তু আমার বাবার একটা মহিলাদের প্রতি একটা মাইন্ড ওনার ওপেন ছিল এবং এই 130 জনের মধ্যে প্রথমবারের মতন বাংলাদেশ থেকে কিন্তু 18টা মহিলা এই কোরিয়াতে যায়। দে ওয়ার আনম্যারিড। 77-78-এ মহিলাদেরকে নিয়ে নুরুল কাদের সাহেব কোথায় যাচ্ছে, এটাই একটা প্রশ্ন ছিল তখন অনেকের মাইন্ডে। এবং এই 18টা মহিলার থেকে দেখেন ওনারা ফেরত এসে টুডে 80%, ওয়েল নট টুডে 60%, বাট তার আগে 80-85% উইমেন was part of this industry and they are still a part of this industry, 60-65%. So দেশের জন্য করাটা ওনার জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। উইমেন এম্পাওয়ারমেন্ট ওনার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেভাবে উনি আমাকেও বড় করেছে। মাই ফাদার ডায়েড যখন আমার বয়স 18 ছিল, কিন্তু উনি হি মেড শিওর আমার পড়াশোনা, আমার বিদেশে যাওয়া, আমার ইন্ডিপেন্ডেন্স, মাই রাইট, মাই ভয়েস, মাই ওপিনিয়ন ওয়াজ অলওয়েজ
হার্ড, এটা ঘর বাড়িতেও ছোটবেলায় উনি জিজ্ঞেস করতো রেস্টুরেন্টে গেলে কি খেতে চাও, তুমি অর্ডার দাও সবার জন্য। সো দ্যাট লিটল স্মল লার্নিং, এবং দেশ গার্মেন্টসের যে অবদানটা, এটা তো আপনারা সবাই জানেন, ইট ওয়াজ নট জাস্ট যে উনি 130 জনকে পাঠিয়েছে। তখন ইত্তেফাক নিউজ পেপারে একটা নিউজ অ্যাড হয়েছিল বড় করে যে দেশ গার্মেন্টস এরকম ট্রেনিং প্রোগ্রামে পাঠাবে, স্টার্টিং স্যালারি ফ্রম 60 টাকা 70 টাকা, তখন তো বেতনটা 200 টাকা এরকমই ছিল। তো উনি তখন সবাইকে পাঠান এবং 6 মাসের ট্রেনিং পরে যখন ফেরত আসেন, ওনার তখন একটা ক্যাশ ক্রাইসিস হয় যে হাউ উইল হি বাই দ্য ফ্যাব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ। সো তখন বাংলাদেশ গভর্নর, ব্যাংকের গভর্নর ছিল মিস্টার নুরুল ইসলাম, ওনার কলিগ সিএসবি অফিসার, এবং মাই ফাদার অ্যাট দ্যাট টাইম উনি কিন্তু ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট ব্যাংকিং সিস্টেম, যেটা দ্য নিউক্লিয়াস অফ বাংলাদেশি ব্যাংকিং সিস্টেম অ্যান্ড দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এই জায়গাটা কিন্তু উনার ডেভেলপ করা, এবং হি এস্টাবলিশড ইট। And of course the government at that time, the bank at that time did facilitate. So ওনাদের জন্য অনেক ধন্যবাদ যে ওই টাইমে ওনারা কনসেপচুয়ালি জিনিসগুলো বুঝে ওনারা স্থাপন করতে পেরেছে। এবং উই আর নট ফ্রম চিটাগং, কিন্তু আমার ফ্যাক্টরিটা চিটাগংয়ে। তো সেই টাইমে সবাই আমার আব্বাকে বলতো যে আপনি কি চাটগাইয়া, বলতো না, পোর্ট চিটাগংয়ে। সো ইটস দ্য নিয়ারনেস টু দ্য পোর্ট। বাংলাদেশ এত ছোট একটা দেশ, এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অটোমেটিকলি হয়ে যাবে। ডিউটি ফ্রি বন্ডেড ওয়্যারহাউস সিস্টেম যেটা আমাদের আছে, ইউডি ডেক্লারেশন অন পেপার, এই ক্যালকুলেশনটা ফিজিক্যালি না করে পেপারে করা, ফ্যাক্টরিতে বন্ডেড ওয়্যারহাউস স্থাপন করা, এগুলোও কিন্তু ওনার আইডিয়া। সো ইটস নট জাস্ট দ্য গার্মেন্ট সেক্টর, বাট ইটস আ ভেরি জাইগ্যান্টিক। এই জায়গাটাতে একটু আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার বাবার এই যে অবদান, তিনি একদিকে যেমন একজন বীর মুক্তিযোদ্ধা, অন্যদিকে ইন্ডাস্ট্রির জন্য তার যে অবদান, সেই জায়গাতে সন্তান হিসেবে আপনার গর্বের জায়গাটা, একই সাথে যদি বলেন যে রাষ্ট্র থেকে আপনার বাবার প্রতি যে সম্মানটা, সেটি কি তিনি পেয়েছেন কিনা? মানুষের মুখে মুখে, মোয়াজ্জেম ভাই আছে, ওনার ডক্টর দেবপ্রিয় সিপিডি তে আছেন, ওনার বন্ধু বান্ধবরা যারা লয়ার, আবার ধরেন সাধারণ মানুষ অনেকেই এসে বলবে যে আপনার আব্বা ও নুরুল কাদের সাহেবের মেয়ে, মানে ওদের জন্য ইটস আ ম্যাগনামাস থিং যে ওনার মতন একটা ব্যক্তির মেয়ে আমরা। তো এতে অনেক প্রেশার থাকে, গ্রোয়িং আপ ইউ হ্যাভ টু ফিট ইন টু হিজ শুজ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস অফকোর্স এক্সট্রিমলি প্রাউড। রাষ্ট্র ওনাকে ফর্মালি কোনো অ্যাওয়ার্ড দিয়েছে নাকি, 21শে পদক, স্বাধীনতা পদক, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় স্থানের পদক উনি পেয়েছে নাকি, না। ওনার নামে কোনো রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার আছে নাকি, না। ওনাকে কোনো ন্যাশনালভাবে ওনার ফর হিজ গভর্নমেন্ট রোল কোনো স্বীকৃতি দেওয়া হয়েছে নাকি, না। তো এটা কেন হয়নি আসলে আই ডোন্ট নো, মাই ফ্যামিলি অলসো ডাজন্ট নো, বাট কেন দেয়নি ওনারাই জানে। কারণ আজকাল তো দেখি সব অ্যাওয়ার্ডই সবাইকে দিয়ে দিচ্ছে, কি ওরা অ্যাচিভ করেছে ওটাও আমরা জানি না, বুঝি না। উই ডোন্ট অ্যাকচুয়ালি লবি ফর অ্যান অ্যাওয়ার্ড, বিকজ আমরা মনে করি যে ওনার মতন ব্যক্তির জন্য কোনো অ্যাওয়ার্ড আমাদের ফ্যামিলির চাওয়া উচিত না। আমরা বাংলাদেশকে অলওয়েজ দিয়ে এসেছি অ্যাজ আ ফ্যামিলি, অ্যাজ নুরুল কাদের সাহেব উনি নিজে, আমরা ওনার সন্তান, পরিবার হিসাবে, দেশ গ্রুপ অফ কোম্পানিজ অ্যাজ আ কোম্পানি হিসাবে, উই হ্যাভ অলওয়েজ গিভেন টু দিস কান্ট্রি, উই হ্যাভ নট টেকেন এনিথিং। আপনি যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, আজকে গার্মেন্টস সেক্টরের পথটা যদি আমার বাবা প্রায় 47-year-old আগে না দেখাতো, তাহলে আজকে আমরা কোথায় থাকতাম? এটা একটা, উনি ইকোনমিস্ট, উনি ভালো করে বলতে পারবে। বাট সরকার বলেন বা কোনো প্রাইভেট সেক্টর প্রতিষ্ঠান বলেন, হার্ডলি, মানে নাথিং দ্যাট উই ক্যান রিমেম্বার। হাউএভার অ্যাট দ্য সেম টাইম আপনি হার্ভার্ড বলেন, এলএসি বলেন, বড় বড় ইউনিভার্সিটি বলেন, আপনি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আপনি ইউনিভার্সিটি অফ সাউথ কোরিয়া বলেন, বিদেশি সাইট থেকে যদি ওনার উপরে বই লেখা হয়েছে, রিসার্চ করা হয়েছে, হিজ পলিসি অফ হাউ হি ব্রট দিস ইন্ডাস্ট্রি নলেজ, নো হাউ, and how successfully he transformed it within the various people who are today industrialized, সেই বিষয়গুলো এগুলা অনেক করা হয়েছে। তো বিদেশে হয়েছে, বাংলাদেশে হয়নি। একটু জি মজুম, আপনি যদি একটু এর সাথে যুক্ত আমি করতেন। জনাব নুরুল কাদেরের কন্ট্রিবিউশনটা শুধু এইভাবে দেখার বিষয় না, আমার কাছে আরেকটা জায়গায় আমার মনে হয় চিন্তা করার আছে। 70-এর দশক বা 60-এর দশকে বাংলাদেশে কিন্তু ওই অর্থে উদ্যোক্তা শ্রেণী কিন্তু গড়ে ওঠেনি। স্বাধীনতা পূর্বকালে যারা উদ্যোক্তা ছিলেন তারা আসলে খুব সীমিত বড় আকারের যারা বেশ কিছু ব্যবসা ছিল, পাট কেন্দ্রিক, পাট, কার্পেট, এই ধরনের কিছু ইন্ডাস্ট্রি গড়ে, তাও সরকারি সহায়তার ভিতরে।
এবং স্বাধীনতা উত্তরকালে যখন গার্মেন্টস সেক্টরে এই যে কোটার মাধ্যমে যখন ব্যবসা শুরু হলো, তখনও কিন্তু এন্টারপ্রেনারকে শুরুর দিকে কিন্তু উদ্যোক্তারা সেভাবে কিন্তু বুঝছিলেন না, জানছিলেন না। সেখানে একজন গভর্নমেন্ট অফিসিয়াল, সরকারি কর্মকর্তা, তিনি এন্টারপ্রেনারশিপে যাওয়া, এটা একটা রেয়ার ঘটনা। এবং সেখানে তিনি শুধু যাওয়া না, তিনি পাথ বেকিং কাজগুলো করা, ট্রেন আপ করে নিয়ে আসা, এবং যাদেরকে ট্রেন আপ করে নিয়ে আসে তারা পরবর্তীকালে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়, এটা একটা বিশাল বিষয়। আজকে আমরা খুব সহজভাবে আমরা উদ্যোক্তা শ্রেণী বলে ফেলি, কিন্তু 70-80 দশকে চিন্তা করে দেখেন, এই সময় কিন্তু একেবারেই উদ্যোক্তা শ্রেণীকে বরঞ্চ অনেক সময় নেতিবাচক অর্থেও দেখা হতো। এমনকি আমি যদি একটা খুব একটা সিলি উদাহরণ দেখি, যে হ্যাঁ বিয়ে হবে, ও আচ্ছা এই ব্যবসা করে, ব্যবসা সেই সময় কিন্তু নেগেটিভলি দেখা হতো। সেই ব্যবসা এন্টারপ্রেনারিয়াল ক্লাসটা কিন্তু গড়ে উঠেছে সেই 70s, 80s, 90s থেকে গড়ে উঠে আজকে কিন্তু বিশাল একটা এন্টারপ্রেনারিয়াল ক্লাস আমাদের এখানে গড়ে উঠেছে। এবং সেটা শুরুটা কিন্তু গার্মেন্টস খাত দিয়েই, সেই আমি যদি খুব সক্রিয়ভাবে বলি। সুতরাং সেই জায়গাটা চিন্তা করলে জনাব নুরুল কাদেরের একটা বিশাল অবদান, আর স্বাধীনতা যুদ্ধের অবদানের তো কোনো তুলনাই হয় না। সুতরাং সেই বিষয়গুলোর জায়গাটাতে অবশ্যই যে কোনোভাবে আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে তার যথাযথ সম্মান দেবার প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ। একটা প্রশ্ন মজুম ভাই আপনার কাছ থেকে আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে এই যে অর্থনীতিতে আপনি প্রায় 30 বছর ধরে কাজ করছেন, রিসার্চ করছেন, গবেষণা করছেন, একই সাথে সিপিটিতে গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের নীতি নির্ধারণের যে জায়গাগুলো বা যে পরামর্শগুলো আপনারা রাষ্ট্রকে দেন, সেগুলো কতটা গ্রহণ হয় বা সেটার প্রতিফলনটা কতটা দেখতে পান? দেখুন, বাংলাদেশের নীতি কাঠামোর জায়গাগুলো কয়েকভাবে বিশ্লেষণ করা দরকার। আমরা যে ধরনের গবেষণাপত্র তৈরি করি বা যে ধরনের সাজেশনগুলো নেই, এটা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে তার প্রতিক্রিয়া ফেলে। আপনি যদি বলেন যে হ্যাঁ আচ্ছা আপনারা যেটা বলেছেন এইভাবেই কি একেবারে পলিসি ডকুমেন্টের ভিতরে লেখা, সম্ভবত সরাসরি এইভাবে লেখা থাকে না, কিন্তু এটা এত বেশি প্রেশার ক্রিয়েট করে পলিসি মেকারদের, এত বেশি প্রেশার ক্রিয়েট করে ব্যুরোক্র্যাটদের, তারা তাদের মতো করে এগুলোকে চিন্তা করেন এবং চিন্তা করে সেই জিনিসগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন। উদ্যোক্তারা যারা রয়েছেন তারা আমাদের জিনিসগুলো ভাবেন, অথবা তাদের কোনো সমস্যা পড়লে আমাদেরকে ডাকেন, আমাদের সাথে আলাপ আলোচনা করতে চান, করে যে কোনো একটা সমাধান হয় কিনা সেই জিনিসগুলো তারা বুঝতে চান। সাধারণ জনগণ যারা কিনা সচেতন নাগরিক যারা, তারাও এই জায়গাগুলো থেকে মেসেজগুলো নেন এবং তারাও তারা তাদের মতো করে সরকারকে বা তারা তাদের মেসেজগুলো মাধ্যমে তার প্রেশার ক্রিয়েট করেন। ডেভেলপমেন্ট পার্টনার যারা রয়েছে, যারা এই জায়গাগুলো বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ডে যাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ, তারা আমাদের সাজেশনগুলোকে গ্রহণ করে তারা তাদের মতো করে সরকারকে ইনফ্লুয়েন্স করে। তবে যেটা আসলে বলা দরকার সেটা হচ্ছে বাংলাদেশে নীতি কাঠামো খুব রিজিড, খুব সহসা নড়তে চায় না, এটা একটা দিক। এবং সেটার একটা বড় কারণ হলো রাজনৈতিক নেতৃবৃন্দ যেমন রয়েছেন, আবার ব্যুরোক্র্যাট যারা রয়েছেন, এরা আসলে খুব সহজে নড়েন না, অর্থাৎ তারা তাদের জায়গাতেই স্টিক থাকেন। এবং এ কারণে যেটা হয় যে নীতি কাঠামো দিয়ে অনেক বড় পরিবর্তনের চেয়ে বরঞ্চ যদি এটা সেক্টরাল লেভেলে কিছু করা যায়, অথবা একেবারে এন্টারপ্রেনারিয়াল লেভেলে অথবা ইনস্টিটিউশনাল লেভেলে করা যায়, তাহলে অনেক কিছু চেঞ্জ করার জায়গা সুযোগ রয়েছে। আমরা আপনাদের কাছে আরো অনেকগুলো বিষয় জানবো, সময় হলো একটি বিরতির থেকে এসে সেসব কথাগুলো শুনতে চাই। দর্শক, আপন ফ্যামিলি মার্ট ঈদ আড্ডায় এই মুহূর্তে সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট ঈদ আড্ডায়। আমাদের সাথে আজকের ঈদ আড্ডায় আছেন দেশ গার্মেন্টসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিদিয়া অমৃত খান এবং আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় গবেষণা পরিচালক জনাব খন্দকার গোলাম মজম। আমরা আবারও আলোচনায় আসি। আপনারা আসলে দুই অঙ্গনের মানুষ, কিন্তু দুজনকে এক জায়গায় একটা বিষয় আমরা হয়তো আজকে জানতে পারবো যে অর্থনৈতিক ক্রাইসিস এবং সমাধান দুটি একসাথে আমরা জানার চেষ্টা করবো। একটু বিদিয়া আপা, আপনার কাছে আসতে চাই, এই যে আপনার সংগঠনের ব্যস্ততা, তারপরে হচ্ছে ব্যবসায়িক ব্যস্ততা, এত কিছুর ভিড়ে আসলে সময় কি বের হয় সংসার পরিবারের জন্য? খুবই কম সময় বের হয়, কারণ সাধারণ ব্যবসা করলে এক ধরনের ছিল, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন আমরা কাজ করি তখন কাজটা খুবই ডিফারেন্ট। ইটস ভেরি হ্যান্ডস অন কাজ। কখন শিপমেন্ট হবে, কিছু হলো নাকি, ইলেকট্রিসিটি থাকলো কি, গ্যাস কেটে দিল নাকি, বা সকালে উঠে কি বললো ফ্যাক্টরি থেকে ফোন করে, বা পোর্টে গেল ডিপোতে মাল নামাতে পারছে না ট্রাফিক জ্যামের জন্য, মানে বিভিন্ন প্রবলেম সারাক্ষণ। সো ইটস এ ভেরি হ্যান্ডস অন ব্যবসা অ্যান্ড ইটস এ ভেরি ইনভলভড, অনেক ইনভলভমেন্ট লাগে। সো এখানে প্রবলেম আছে, আমাদের লোকাল প্রবলেম আছে, বাংলাদেশের প্রবলেম আছে, গ্লোবাল ইম্প্যাক্ট আমাদের সবসময় হিট করে। প্রায় ওনারাও বলে
কিন্তু সিপিডি আমাদের বন্ধু। কিন্তু অনেকেই বলে যে কেন এই ইন্ডাস্ট্রিটাতে শুধু আপনাদেরকেই কেন ধরেন একটা স্যার আপনার এই যে লোনটা আমাদেরকে দিল, সাবসিডি দেয় বা ইন্টারেস্ট রেট কম পায় বা কোনো প্রেফারেন্সিয়াল কোনো ইন্টারেস্ট রেট পাচ্ছি, তো সবসময় আমাদেরকে জিজ্ঞেস করে অন্যরা যে তোমরাই তো সব কিছু পাচ্ছ। তো এখন আমরা পাচ্ছি বিকজ দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি দ্যাট ইজ লিডিং। This is a very big industry which impacts a lot of lives, and it's not directly যে শুধু আমার গার্মেন্টসের ফ্যাক্টরির ওয়ার্কারই আমার কনসার্ন, তা কিন্তু না। সমস্ত ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ কোম্পানিজ, পোর্ট বলেন, ইন্স্যুরেন্স কোম্পানি বলেন, ব্যাংক বলেন, এফএমসিজি গুডস বলেন, সবই তো আমাদের সাথে রিলেটেড, ব্যাক ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। অ্যাক্সেসরিজ কোম্পানি গ্রোয়িং, প্যাকেজিং ইন্ডাস্ট্রি গ্রোয়িং। তো আমাদের ইম্প্যাক্ট উই আর লাইক আ জাহাজের মতন আমরা। জি, আবার অবসর সময়গুলোতে কি করা হয়? ফ্রি টাইম আসলে পাই না, আর যখন পাই তখন কিছুই করতে ইচ্ছে করে না, মনে হয় যে একটু রেস্ট নেই, জাস্ট বসে থাকি। যেমন ঈদের ছুটিতে অনেকেই জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ বা কোথায় যাবে, ব্যাংকক এইটা সেটা, সেট না, আমি বাসা থেকে ঘুমাবো। কারণ এই যে বন্ধর সময়টা যে রেস্ট নিতে পারবো বা ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করতে পারবো, এটা তো আমরা অন্য সময় আমি পাই না। জি, দেশ গার্মেন্টস কি আপনি কোথায় নিয়ে দেখতে চান, মানে আপনার বাবার করা এই প্রতিষ্ঠান? I want to, it's a very difficult transition because global impact সেই কোভিডের টাইম থেকে শুরু হয়েছে, যেটা এখনো শেষ হয়নি। এখন একটা যুদ্ধ লেগেছে, এখানে জ্বালানির বিষয় আছে, তেলের বিষয় আছে, গ্যাসের বিষয় আছে, প্রাইসের বিষয় আছে। আমরা কালকে সবাই দেখেছি যে জেট ফিউল হ্যাজ ইনক্রিজ বাই 80%। আসার সময় ডায় বাই তেলের লাইন দেখি গাড়ির, তো খুললে আমাদের ইলেকট্রিসিটি যদি না থাকে, জেনারেটরের তেলটা তো আমাদের এই লাইন ধরে নিয়ে এসে ফ্যাক্টরিতে দিয়ে ফ্যাক্টরি চালাতে হবে। সো ইটস আ ভেরি চ্যালেঞ্জিং টাইম, অ্যান্ড এইটা কিভাবে কোপ আপ করবো এইটাই আগামীর চিন্তা। দেশ গার্মেন্টসকে আমি কোথায় দেখতে চাই, আমি দেশ গার্মেন্টসকে যে খুব সাংঘাতিক বড় 50,000 লোকের প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই তা কিন্তু না। গার্মেন্টস ইন্ডাস্ট্রি হ্যাজ চেঞ্জড ওভার দ্য লাস্ট ডেকেডস। এখানে টেকনোলজি আসছে, এআই আসছে, এবং আমাদের যে সোশ্যাল সাস্টেইনেবিলিটির ব্যাপারগুলো আছে বা সাস্টেইনেবিলিটির ব্যাপারগুলো যেটা আছে, এনভায়রনমেন্টাল হোক, সোশ্যাল হোক, গভর্নেন্সের সাইড থেকে হোক, আই ওয়ান্ট টু টার্ন মাই ফ্যাক্টরি ইন্টু আ রিজনেবল স্মল সাইজ, বাট ওয়ার ওয়ার্কারদের লাইভলিহুড অ্যান্ড ওদের হিউম্যান ভ্যালুটাকে যেন রেসপেক্ট করা হয়। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনও আমি করতে চাই। এখন আমরা উই মেক মেন্স শার্টস ওভেন, we have been doing it from the start, and of course other কিছু প্রোডাক্ট আসে যায় যেগুলো আমরা করতে থাকি। প্রত্যেকটা গার্মেন্ট ফ্যাক্টরি আজকাল আদার্স কিছু রিলেটেড প্রোডাক্ট করে, যেটা আমরাও করি। কিন্তু আলটিমেটলি ইট উড বি নাইস ইফ ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স এই গ্লোবাল জিওপলিটিক্স আর পলিটিক্স আর যুদ্ধ যদি একটু থেমে আসে, it would be nice to see my company develop into a small factory which has good social, human rights, and of course other environmental sustainable factors that looks into a product যেটা ideally is a niche product. মজুমদার কাছে আসছে। মজুমদার, আপনি প্রচুর ব্যস্ত একজন মানুষ, গবেষণা নিয়ে খুবই ব্যস্ত থাকেন। আমি যতটুকু জানি যে আপনি ছুটির দিনগুলোতে সিফ্রিতে পড়ে থাকেন। এই যে ব্যস্ততা, এত মানে কাজ করেন, এই নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই তাদেরকে সময় দেওয়ার বিষয়ে? প্রথম অভিযোগটা এসছে আসলে থেকেই, মিডিয়া থেকে এসছে। এই যে আপনারা শ্রমিকদের এত রাইটের কথা বলেন, ছুটির কথা বলেন, সাপ্তাহিক ছুটির কথা বলেন, আপনি নিজেই তো সেটা পালন করেন না। তো সেটা হচ্ছে প্রথম অভিযোগ। কিন্তু জিনিসটা হয়েছে এরকম যে আমি যেহেতু কাজ পাগল মানুষ, প্রচুর আমার অ্যাসাইনমেন্টস, প্রচুর প্রজেক্টস, ফলে আমি আমার মতো করে জিনিসগুলো সাজাই, ডিজাইন করি। কিন্তু সেটা অবশ্যই এটা হওয়া উচিত না যে পরিবারকে সময় কম দিয়ে। আমি এটা কখন রিয়েলাইজ করলাম যে আসলে আমি পরিবারে এত কম সময় দিই। হঠাৎ করে একদিন সকালে দেখছি যে আমার মেয়ে বাইরে চলে যাচ্ছে আন্ডারগ্র্যাড করতে। আমি হঠাৎ করে উপলব্ধি করলাম আমি তো তাকে একেবারেই তো সময় দিইনি, এবং শুধু তাকে সকালবেলা স্কুলের বাসে উঠিয়ে দিয়ে আসতাম। আমার মেয়ে সানবিমসে পড়তো, তো আমি তাকে বাসে উঠিয়ে দিয়ে আসতাম গুলশানের এতে, এবং সে তারপরে চলে আসতো, তার মায়ের সাথে আসতো। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি কত কম সময় দিয়েছি আমার মেয়েকে।
এখন আমি খুবই মাঝে মাঝে পেইন ফিল করি। সে এখন শেষ করছে, তার আন্ডারগ্রেড শেষ করছে সেখানে, কিন্তু এই যে পরিবারকে কম সময় দেয় এবং এই যে এত বেশি কাজে ডিভোশন হওয়া, হ্যাঁ হয়তো এটা হয়েছে যে হ্যাঁ সেটার কারণে আমার কাজের এক্সেলেন্স বেড়েছে, আমার কাজের স্কোপ বেড়েছে, ক্যাপাসিটি বেড়েছে, পরিচিতিও হয়তো এটার মাধ্যমে হয়েছে, কিন্তু এই যে পরিবারকে বঞ্চিত করা এটা মনে হয় উচিত হয়নি। তারপরেও যেটা আসলে আমি সবসময় চেষ্টা করছি, হ্যাঁ যতটুকু সময় পাই পরিবারে সেটুকু যদি কিছুটা কোয়ালিটি সময় দিতে পারি, আমাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং তাতে পাই চেষ্টা করি সিনেমা দেখতে। এই গতকালকেই দম সিনেমা দেখতে গিয়েছিলাম, তো দেখে ভালো লাগলো, কিন্তু আমি খুব সময় বেশি দিচ্ছি না, সারাদিন যে একেবারে বাসায় থাকছি তা না, কিন্তু ওই যে সময়টুকু দিচ্ছি, আবার চিন্তা করছি হয়তো এই উইকেন্ডে হয়তো বনলতা এক্সপ্রেস দেখবো, এই যে এইভাবে হয়তো কিছুটা সময় করছি। আর একটা যেটা আমার মধ্যে কাজ করে সেটা হলো যে বই পড়া। আমি আমার হিস্ট্রিক্যাল বই খুব পছন্দ করি, ঐতিহাসিক বই। এর ভিতরে আমি স্বাধীনতা নিয়ে যেহেতু অনেক ডিবেট শুরু হলো গত 2 বছর থেকে, আমি শুরুর দিকে এত বেশি ডিমোরালাইজ ছিলাম, কি হলো হঠাৎ করে স্বাধীনতা নিয়ে, কি হলো হঠাৎ করে এত প্রশ্ন কেন 71 নিয়ে। আমি শুরু করলাম মধ্যযুগের বাংলা ইতিহাস নিয়ে, পূর্বযুগের বাংলা ইতিহাস নিয়ে শুরু করলাম, সেই 1110-20 সালে ওই সময় এই সমাজ সংস্কৃতি কেমন ছিল, মধ্যযুগে কেমন ছিল, 1500 সাল 1800 সালের দিকে কেমন ছিল এই সমাজ, এটা কেমনভাবে এগিয়েছে, এই জিনিসগুলো বোঝা। সম্প্রতি বইমেলায় গিয়ে বেশ কিছু বই কিনেছি এবং তার ভিতরে একটা বই হচ্ছে 72 থেকে 78 পর্যন্ত যত অধ্যাদেশ জারি হয়েছে দেশে, সেগুলো আসলে কোন প্রেক্ষিতে হয়েছে, কে জারি করছেন না করছেন, এবং অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি 72-এর কিছু অধ্যাদেশ আদেশের সাথে 24-এর কিছু অধ্যাদেশ আদেশ জারি করার একটা কেমন জানি একটা মিল দেখতে পাচ্ছি। এটাকেও আমি ইদানিং চিন্তা করছি যে কেন এই ধরনের মিলগুলো আছে। ফলে এইভাবে হয়তো কিছুটা গবেষণা মনস্কতা কাজ করে, কিন্তু আমি এনজয়ও করি আসলে এই জিনিসগুলো করা। আর একটা হচ্ছে খেলা দেখা পছন্দ করি, ক্রিকেট দেখি, ফুটবল দেখি, এই জিনিসগুলো দিয়ে আসলে আমার সময়টুকু কাটে, যতটুকু যা আছে। সিনেমা দেখি, এটাও আছে। অনেক চমৎকার। বিগত আপনি তো মানে ব্যারিস্টারি পড়াশোনা করেছেন, আইন প্র্যাকটিস করেছেন, এখন গার্মেন্টস ব্যবসা দেখছেন, এই বাইরে যদি কোনো সুযোগ আসে আপনার বা আসতো, তাহলে আপনি কোন পেশায় বেছে নিতেন? দুইটা ভেরি ডিফারেন্ট। ছোটবেলা আই ওয়ান্টেড টু বি আ টিচার, যে বাচ্চাদেরকে পড়াবো বেশি ওনার মতন হিস্ট্রি সব ভুলে যাই, কিন্তু আমার ইচ্ছা ছিল যে কিন্ডারগার্টেন বাচ্চাদেরকে পড়াবো, বিয়ে করব, বাসায় থাকবো, ভালো হাউসওয়াইফ, হোম মেকার হব। হ্যাঁ, একদম ডিফারেন্ট আইদার দিস। আর এখন যেহেতু কাজ করি, অলরেডি একটা কাজের স্কোপে আছি, তো আমার বন্ধু বান্ধবরা সবাই বলে, I said I don't want to work anymore. বলে এটা তুমি কোনোদিনও পারবা না। I said কেন পারবো না, আমি তো দেখি আমার বন্ধুরা ভালোই আছে। হ্যাঁ, ব্যস্ত আছে, একটা বাচ্চা বড় করা, একটা সংসার চালানো কিন্তু ইজ নট এ ইজি ব্যালেন্স। সো আরেকটা যেটা হতে পারতাম, আজকাল আমি মনে করি, সেদিন আমি আমার মাকে বলছি আই শুড হ্যাভ বিন আ ডিপ্লোম্যাটস ওয়াইফ। আমার আম্মা বলে এত কিছু করার পরে ডিপ্লোম্যাটস ওয়াইফ কেন, বলো আই ওয়ান্ট টু বি আ ডিপ্লোম্যাট। তো আই থিঙ্ক ফরেন সার্ভিস, ডিপ্লোমেসি, কথা বলতে পছন্দ করি খুব, কথা বলতে পারিও, সবার সাথে কথা বলতে পারি আমি। মানে আপনি ফ্রম চাইল্ড টু এল্ডারলি পারসন, এনি প্রফেশন, আই ক্যান টক টু পিপল। I think I learned this from my father. He could talk to anybody. এবং উনি আমাদেরকে নিয়ে ছোটবেলায়, আমাকে নিয়ে উনি ওল্ড ঢাকায় চলে যেত, তারপর গাড়িটা পার্ক করে একটা রিক্সার মধ্যে আমরা উঠতাম, উনি বললো বই মেলার কথা, তারপর আমরা পয়লা বৈশাখে ভোরবেলা ওই বটতলায় চলে যেতাম, তারপর আপনার চারুকলায় বসে বসে আর্টিস্টদের সাথে নাস্তা খেতাম। তো সোশ্যাল স্কিলগুলা এবং মানুষের সাথে মেশা, এটা আই থিঙ্ক ইজ আ ট্যালেন্ট দ্যাট আই হ্যাভ। আবার আমার অনেক বন্ধুরা বলে যে তুমি ডিপ্লোম্যাট হলে তো যুদ্ধ লেগে যেত, কারণ আমি একটু আর্গুমেন্টেটিভ অলসো। বাট either that, you know, I think the foreign/diplomatic service is somewhere I would excel. Otherwise, just to be a teacher to children, you know, young children, that would be a nice profession to be, because the garment sector তো মানুষের ঘুম হারাম করে দেয় একদম। আচ্ছা, আমরা আপনাদের কাছে আরো কিছু কথা শুনবো, আরেকটা বিরতি সময় হলো বিরতি। দর্শক, আপনার ফ্যামিলিয়ার বিজনেস আওয়ারের সময় হলো আরেকটি বিরতি, আমাদের সাথেই থাকবেন।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন আপন ফ্যামিলি মার্ট ঈদ আড্ডায়। আমাদের আজকের আড্ডায় আছেন দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ ডক্টর গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি, এবং বিজিএমইর ভাইস প্রেসিডেন্ট ভিডিও অমৃত খান। আমরা তাদের সাথে আলোচনায় আছি দুই অঙ্গনের দুজন মানুষের সাথে। বিদ্যাপা, আপনার কাছে দিয়ে শুরু করি আবারও। আগামীকালকে স্বাধীনতার ৫৬ বছর, এই যে ৫৬ বছরের ব্যবসা বাণিজ্য শিল্প যে প্রসার বা কতটা অগ্রসর হয়েছে বলে আপনি মনে করেন? অনেক। আমি যদি চিন্তা করি যে একটা দেশ 56 ইয়ার্স ওল্ড, কম্পেয়ার টু দ্যাট আমরা যেখানে পৌঁছেছি, আমি বলবো যে যত চ্যালেঞ্জ, ন্যাচারাল এনভায়রনমেন্ট, সাইক্লোন বলেন, সব কিছু মূলে বাংলাদেশে বড় বড় সাইক্লোন হয়েছে, এবং পলিটিক্যাল স্টেবিলিটির কথা বলেন বা পলিটিক্যাল গ্রোথের কথা বলেন, সব কিছু কনসিডার করে উই হ্যাভ কাম আ ভেরি ভেরি ফার লং ওয়ে, অ্যান্ড আমি বলবো ইটস এ সাকসেসফুল জার্নি এখন পর্যন্ত। প্রবলেম তো থাকবেই, এবং আমাদের দেশ আজকে নতুন আমাদের সরকার এসেছে, অনেক কিছুর পরে এসেছে, কিন্তু তারপরে আমি বলবো যে এই সরকারও যদি আজকে থেকে চিন্তা করে যে আমি দেশে আরও উন্নতি করব, কারণ উন্নতির অনেক জায়গা অবভিয়াসলি আছে, তখনও আমরা আরও এগিয়ে যাব খুব শর্ট টাইমে। বিকজ আমাদের দেশের মানুষ, আমি বলবো, খুব হার্ড ওয়ার্কিং, উই আর ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড উই আর ভেরি রেজিলিয়েন্ট। আমরা কিন্তু কোনো কিছুতে ভেঙে পড়ি না, পরের দিন আবার ঘুরে দাঁড়ায় কাজটা করি বা অফিস চালাই। আমরা কোভিডের সময় বিশ্ব বন্ধ ছিল, কিন্তু বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, যেখানে এত মানুষের কাজ কর্মস্থান একই জায়গায়, যেখানে তখন মেইন জিনিসটাই ছিল যে কিপ ডিস্টেন্স, 2 মিটার 3 মিটার 6 ফিট দূরে বসতে হবে, তার মধ্যেও কিন্তু আমরা সব কাজ করেছি। তো বাংলাদেশ একটা সাংঘাতিক দেশ, কিন্তু যেটা আমাদের লাগবে, অনেক প্রিপারেশন লাগবে, অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লাগবে, আমাদের করাপশন, ঘুষ, এই জায়গাটা কমাতে হবে, ইজ অফ ডুইং বিজনেস, যেটা ভদ্র ভাষায় বিদেশিরা বলে এফডিআই করতে চায় না কেন, এই জিনিসগুলো দেখতে হবে। এবং দেখেন, আমরা বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ ফেস করি। হ্যাঁ, একটা সিম্পল কাজ করতে গেলেও আমার, সেদিন আমি সাব রেজিস্ট্রি অফিসে গেছি সকাল 10:30টায়, আমি বের হয়ে আসছি 3:30টায়, 5 মিনিটের কাজ, সিগনেচার দিবে, কিন্তু এখানেও আমার অনেক চ্যালেঞ্জ ফেস করতে হলো। কেন, কিভাবে, আমি বাধ্য হয়ে আমার লোককে জিজ্ঞেস করলাম যে কি তোমরা কি সব প্রিপারেশন নিয়ে আসো নাই? তো বাংলাদেশ কিভাবে চলে এটা আপনিও জানেন, আমিও জানি, এবং এই জিনিসগুলো যদি ঠিক না করা হয়, বেসিক যেগুলা আমাদের আইনগত ইজ অফ বিজনেস থাকা উচিত, এটা ইম্পর্ট্যান্ট। আমাদের এক্সিস্টিং টাইমে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তায় একটা বেসিক ট্রাফিক সিস্টেম, ভেরি বেসিক ট্রাফিক সিস্টেম, এত কিছু তো করার দরকার নেই। সিঙ্গাপুর থেকে একটা কনসালটেন্ট নিয়ে এসে বাংলাদেশের ট্রাফিক কিভাবে চলবে এটা বের করি আমরা। আমাদের যে খাল কাটবে আর পরিষ্কার করবে, আর ড্রেনেজ সিস্টেম, 2 দিন পরে বৃষ্টি আসবে। আমার ফ্যাক্টরি কালুঘাট হেভি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সিন্স 1977, আমি নিজে ওখানে যাচ্ছি 2008 সাল থেকে। একটা রাস্তা বছরে একবার ঠিক করে, আবার ভেঙে যায় 15 দিন পরে, ড্রেনের পানি যায় না। ওখানে বড় কালভার্ট করা আছে, কালভার্টটা কেউ 20 বছরের বোধহয় পরিষ্কার করে নাই। ড্রেনগুলোর উপরে দোকান, পরিষ্কার না, অপরিষ্কার একটা পরিবেশ। এই বেসিক জিনিসগুলো বাংলাদেশে কেন ঠিক করে না? সরকার তো টাকা স্যাংশন করছে, তারপরে আরে বাবা একবার তো ঠিক করবা, তারপর যা ইচ্ছা করো না তোমরা টাকা পয়সা নিয়ে এদিক সেদিক, কিন্তু ড্রেনটা তো পরিষ্কার করবা। কারণ ড্রেনের পানিটা প্রত্যেকবার আমার ফ্যাক্টরির মধ্যে গিয়ে ঢুকে, আমার বায়ার ভিজিট আসে একটা ময়লা পরিবেশে। আই মিন, রাস্তা ঠিক করে না, তুমি কেন রাস্তা ঠিক করবা না? কেন ফ্লাইওভারের নিচে এত দোকানপাট, কেন ফুটপাতের উপরে এত দোকানপাট? তো মানুষকে জিজ্ঞেস করলে তো বলবে যে এটা ঘুষ দিয়ে চাঁদা নেয় ওরা। তো এই জিনিসগুলো আমরা বাংলাদেশে এই 2026 সালে এসে কেন ঠিক করবো না? প্লাস এটা হচ্ছে মাইক্রো লেভেলে, ছোটখাটো বিষয়ে। বড় জায়গায় যদি আমি যাই, আমি ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা জায়গায় যদি যাই, we have to take into consideration the EU regulatory framework changes that are happening, the CSR triple D, the HRE triple D, the due diligence directive, ESG data collection, আমার renewable energy, আমার নেট মিটারিং, আমার ক্লাইমেট ইমপ্যাক্ট গুলা, এবং সংকটগুলো নিয়ে একটু মধ্যমের কাছ থেকে শুনেন, আমি বলি, আপনি ওনাকে জিজ্ঞেস করেন। এলডিসি গ্রাজুয়েশন, প্রিপারেশন উইথ এফটিএ, এই জিনিসগুলো আমরা কিন্তু ভেরি স্লো, এখন পর্যন্ত প্রিপারেশন কম।
তো এখানে আমাদের অনেক কাজ করতে মজাবে এই হবে। জায়গাটাতে আপনি অনেকগুলো ক্রাইসিসের কথা বলেছেন। একদিকে আমরা দেখছি যে গত কয়েক মাস ধরে রপ্তানিও একটা স্লোত গতি বা নিম্নমুখী রয়েছে। সব মিলিয়ে যদি বলতেন যে আমরা কাঙ্ক্ষিত জায়গাটাতে যেতে পারছি না কেন? প্রথম কথা হলো যে আপনি যে আলোচনা করছেন এটা মূলত অর্থনৈতিক বিষয়গুলো। অর্থনৈতিকভাবে আমাদের স্বাধীনতা উত্তরকালে বড় পরিবর্তন হয়েছে, এটা ঠিক। কিন্তু এই যে বললেন যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারছি না কেন, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের যে সময়কালে যে সংস্কারগুলো করার কথা ছিল সেই সংস্কারগুলো, অর্থনৈতিক সংস্কারগুলো আমরা আসলে করিনি। আমরা এখনো যে ব্যাংকিং খাতের সংস্কার বলি, অথবা আমাদের পুঁজিবাজার সংস্কারের কথা বলি, অথবা রেভিনিউ জেনারেশনের জন্য যে ধরনের ডিজিটালাইজেশনের কথা বলি, এই সমস্ত সংস্কারগুলো আসলে 80 দশকের সংস্কার হওয়া উচিত ছিল, 80 বা 90 দশকের সংস্কার হওয়া উচিত ছিল। কিন্তু যখনই সংস্কারের কথা এসছে সকলে মিলে আমরা পিছিয়ে গিয়েছি। সেটার ভিতরে সরকারের লোকজন আছে, তারা সংস্কার চান না। সেটার ভিতরে ব্যবসায়ীরা রয়েছেন, তারাও অ্যাডিকুয়েটলি সেখানে পার্টিসিপেট করতে পারেন না। এবং সেটার মধ্যে বাইরে যারা রয়েছেন বিভিন্ন ধরনের ভেস্টেড গ্রুপ, তারাও সেই জায়গাগুলোতে পিছুপা হয়েছেন। ফলে সংস্কার কখনোই আসলে কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। ফলে এই যে এখন যে স্বল্পকালীন একটা সময় বলছেন কেন আমরা পারছি না, এটা আসলে কোনো স্বল্পকালীন সময়ের প্রবলেম না, এটা আসলে দীর্ঘকালীন অবজ্ঞা অবহেলার ফসল। সুতরাং সেই অবজ্ঞা অবহেলার কারণেই আসলে আমরা এখানে আসছি। ফর এক্সাম্পল, আমাদের যে পরিমাণ রেভিনিউ কালেকশন হয়, অর্থাৎ রাজস্ব যে পরিমাণ সরকার কালেক্ট করে, আপনি অবাক হয়ে যাবেন যে এই রাজস্ব কালেকশন এশিয়ার ভিতরে সর্বনিম্ন। আপনি বলতে কেন, কয়েকদিন আগে না আফগানিস্তান আমাদের নিচে ছিল বলতে পারেন, এখন আমরা আফগানিস্তানেরও নিচে। অর্থাৎ রেভিনিউ জিডিপি রেশিওতে আমরা এশিয়ার ভিতরে সর্বনিম্ন। ক্যান ইউ ইমাজিন? অথচ আমরা স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গিয়েছি, আমরা ডেভেলপিং কান্ট্রি হয়ে গিয়েছি। এরকম একটা দেশের এই রেভিনিউ হওয়ার কথা না, কিন্তু খুব সহজে এরকম একটা অর্থনীতি 7% অফ দ্য জিডিপি হওয়ার কথা ছিল না, 15% অফ দ্য জিডিপি হওয়ার কথা ছিল। কেন হয়নি? আমরা কর ফাঁকি দেই, কর এড়িয়ে যাই, কর জালের বাইরে থাকি, এবং সেটা করার জন্য করের লোকজনদেরকে ঘুষ দেই, তারাও আবার উৎসাহে আমাদের কাছ থেকে ঘুষ না দিয়ে দিলে তারাও আবার আমাদের ফাইল নাড়ে না। এটা একেবারে ওপেন সিক্রেট, এখন সকলকে জানি। বলা হলো যে ডিজিটাল করেন, করা হলো ডিজিটাল, দেখা গেল যে কার্যক্রমের শুরুটা ডিজিটাল, শেষটা ম্যানুয়াল। অর্থাৎ আপনি যা করেন ফাইল ফিল আপ করেন, শেষে আমার অফিসে এসে দেখা করবেন। এই যে দেখা করতে আসাটা, তার মানে হচ্ছে তিনি আসলে 1-to-1 একটা ডিলিংয়ে যেতে চান। এই যে আমাদের দেশের মানুষের ভিতরে করাপশন, মানে চৌর্য প্রবণতা, এই কারণে আমাদের রেভিনিউ জেনারেশন আসলে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। কেন আমাদের এত বিদেশি ঋণের উপরে অবস্থান করতে হচ্ছে? যদি রেভিনিউ বাড়তো তাহলে সরকার এই টাকা দিয়েই তো তার কাজ করতে পারতো, কিন্তু সেই পরিমাণ রাজস্ব আসলে হয়নি। ফলে সংস্কারের কাজগুলোকে আমরা যত পিছিয়ে দেব, তত আমাদের অর্থনীতির অগ্রগতির যাত্রা শ্রুত হবে। আমাদের অর্থনীতি কিন্তু 50 বছরে এইখানে দাঁড়ানোর কথা ছিল না। যেভাবে গার্মেন্টস সেক্টর শুরু করেছিল 70s 80s-এ, যেভাবে অন্যান্য খাতগুলো একইভাবে 80s 90s-এ এগিয়ে গিয়েছিল, তাতে এই সময় আমাদের পার ক্যাপিটা জিডিপি আরো অনেক সামনে থাকার কথা ছিল। আমাদের এই মনে উচ্চ মধ্যম আয়ের দেশের কাছাকাছি যাওয়ার কথা ছিল, যেটা প্রায় $4,500, যেটা আমরা এখন হয়তো $2,800 কাছে আটকে আছি। এটা আরো অনেক উপরে যাওয়ার কথা ছিল। কেন পাচ্ছি না? এবং তার একটা বড় কারণ হলো আমরা সংস্কার বিমুখ। জাতিগতভাবে আমরা সংস্কার বিমুখ, প্রশাসন সংস্কার বিমুখ, রাজনৈতিক নেতৃবৃন্দ সংস্কার বিমুখ, এমনকি সিভিল সোসাইটির ভিতরেও এক ধরনের সংস্কার বিমুখতা আছে। সুতরাং এইরকম সংস্কার বিমুখ একটা পরিস্থিতি নিয়ে আপনি কখনোই ইফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটিতে যেতে পারবেন না। যখনই আপনি এগুতে চাইবেন, কেন এখন হচ্ছে গ্রাজুয়েশন ফেজ, আমরা বলি এলডিসি গ্রাজুয়েশন, এই গ্রাজুয়েশন ফেজটা মূলত আসবে হলো দক্ষতা দিয়ে। অর্থাৎ আপনার ওয়েস্টেজ কমাতে হবে, আপনার টাইম কমাতে হবে, আপনার কস্ট কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে। এই যে লাইসেন্সিং রেজিস্ট্রেশনের জন্য, এগুলো সবই হচ্ছে আপনার কস্ট বাড়িয়ে দেয়। এগুলো যত দক্ষতা বাড়াবেন, তত এগুলোর খরচ কমবে, তত আপনি এগিয়ে যাবেন। এবং সে কারণেই দেখা যায় যে এখানে বিদেশি বিনিয়োগকারীরা আসতে চায় না। কারা আসে জানেন? যাদের আগে অলরেডি বিনিয়োগ আছে, তারাই এখানে বিনিয়োগ করে। নতুন বিনিয়োগকারী আসলেই বলে, কেন তোমার কাছে আসবো কেন? তার থেকে তো ভারতে যাওয়া ভালো, তার থেকে তো ভিয়েতনামে যাওয়া ভালো, তার থেকে তো আমার থাইল্যান্ডে যাওয়া ভালো, তার থেকে তোমার চীনে থাকা ভালো। এই যে ভালোতে গিয়ে আমরা হারিয়ে যাই। ফলে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সংস্কার বিমুখতা থাকবে, যতক্ষণ পর্যন্ত প্রশাসনের ভিতরে সংস্কার বিমুখতা থাকবে, যতক্ষণ পর্যন্ত সরকারের শীর্ষ নেতৃবৃন্দ সংস্কারের গুরুত্ব না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই কাঙ্ক্ষিত অগ্রগতি পাবো না। বিদ্যাপা, আপনি যদি একটু সংক্ষেপে, আমরা আলোচনা একেবারে শেষের দিকে চলে এসেছি, যদি একটু সংক্ষেপে বলেন যে এই মুহূর্তে আপনাদের শিল্প রপ্তানি বা এই সার্বিক
পরিস্থিতির উন্নতির জন্য সরকারের কাছে কোনো নীতি সহায়তা বা নীতি পলিসির পরিবর্তন চান কিনা? পার্টিকুলারলি গার্মেন্টস সেক্টরের জন্য আসলে আমরা অনেক কিছু চেয়েছি এবং পেয়েছি। সো এখানে পার্টিকুলারলি কিছু চাওয়া আছে নাকি না, কিন্তু উনি যে কথাগুলো বলেছে, আমি তার আগে যে কথাগুলো বলেছি, যে ওভারঅল একটা দেশের সিস্টেম বদলাতে হবে, আমাদেরকে একটু ইজ করে দিতে হবে। এই পোর্টে গেলে আমরা শুনলাম যে ফাস্ট জাহাজ আসবে, এটা অনেক আগের ঘটনা, হ্যাঁ, যে চায়না থেকে এখন 14 দিনে জাহাজ লেগে যাবে, কিন্তু জাহাজ লেগে গেল 14 দিনে, আর কাস্টমস পোর্ট ক্লিয়ারেন্স আরও 14 দিন, তাহলে তো সেই 1 মাসই। তো হোয়াটস হ্যাপেনিং ইনসাইড, ওয়াই ইজ ইট স্লো ডাউন, ওয়াই ইজ ইট নট ইজি, কেন আমার 10টা চা খাওয়ার টাকা দিয়ে আমার মাল বের করতে হয় এখনো? সো আসলে করাপশন ইজ আ বিগ প্রবলেম ইন বাংলাদেশ, অ্যান্ড দিস রিয়েলি নিডস টু বি অ্যাড্রেসড। ইট মেক্স আওয়ার লাইফ হেল। এবং উনি যে কাজগুলো কথাগুলো বললো, যে সময় বেশি লেগে যাচ্ছে, টাকা বেশি লেগে যাচ্ছে, আর অনেক ক্ষেত্রে না আমরা ধরেন খরচাটাও বেশি দিয়ে দিব, বিকজ উই আর সো ইউজ টু ইন বাংলাদেশ টু গিভ অ্যাডিশনাল মানি ফর নো রিজন। হ্যাঁ, মানুষ বিদেশ থেকে এবার ঈদে এসে আশ্চর্য হয়ে গেছে যে হোয়াট ইজ দিস কালচার। দরজা খুলে দরজা বন্ধ করবে না, আমাদের ঈদের বোনাস, হু আর ইউ, আমি তোমাকে চিনি যে আমি তোমাকে ঈদের বোনাস দিব? 10 বছর আমার মানুষের সাথে কথা হয়নি, তারা ফোন করে বলছে। তো এই যে কালচারাল জিনিসগুলো, আপনি আজকে এগুলো নেপালের পরিবর্তন মতন করতে হবে। জায়গায় যান, ইন্ডিয়ার মতন জায়গায় যান, একটা হোটেলে থাকেন, বলবেন উই হ্যাভ আ নো টিপ পলিসি। অসংখ্য ধন্যবাদ আপা, আলোচনা শেষ এই করতে হচ্ছে। চেঞ্জগুলা। মজম ভাই এবং বিদ্যাপা, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনাদের শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপন ফ্যামিলি মার্ট ঈদ আড্ডা এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।